জামায়াত ইসলাম প্রতিবার সুযোগ পেলেই উল্টা সুর ধরে, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে ঠিক আছে সব মামলা উঠায় নেবো যেগুলো এরকম হয়েছে। জামায়াত ইসলামের নেতাদের ঘুরে ফিরে কিছু কথা না বললে তাদের এখন পেটের ভাত হজম হয়। উনি বলছে যদি আওয়ামী লীগের কারো নামে এরকম মিথ্যা মামলা হয়ে থাকে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। আমরা যেটা করি নাই সেটা হচ্ছে আমরা মামলার নামে বাণিজ্য করি নাই। বিএনপি বাণিজ্য করছে, সবাই করেছে, ওনারা ব্যাপকভাবে ওনাদের আইনজীবীরা আওয়ামী লীগের পক্ষের আইনজীবী ছিল আদালতে। ভোটের রাজনীতিতে আপনার হত্যা মামলায় পর্যন্ত আসামিদের পক্ষের আইনজীবী হয়। এখন সেই অস্ত্রগুলি এখন ব্যবহৃত হচ্ছে এই সন্ত্রাসী কার্যক্রমে। কিন্তু সরকারের তরফ থেকে যদি খুব জোরালোভাবে এই অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলতো, অস্ত্র উদ্ধার হতো, সন্ত্রাসীদের যদি দাবরানির উপরে রাখতো, তাহলে এটা আমার মনে হয় সরকার শুরু থেকেই খুব নিজেরা যে দুর্বল এটা তারা মেনে নিয়েছে। তাদের এই রাজনৈতিক শক্তি এই দিকে ধাক্কা দেয়, ওই দিকে যায়, ওরা আবার ওই দিক থেকে একটা ধাক্কা দেয় এবং সবার ধাক্কা খেয়ে আবার সবাই নিয়ে আবার একটু বসে আসেন আলোচনা করি। রাজনৈতিক শক্তিগুলো এদেরকে কি মনে হয় এক এক সময় এক এক শক্তি এক এক রাজনৈতিক দল ওন করে, একবারে সবাই ওন করছে না। আবার কখনো কখনো হচ্ছে কেউই ওন করে না, প্রত্যেকেই বলে যে এ ওর দালাল, ও ওর দালাল, এই বা এর পারপাস সার্ভ করছে। যে আমাদের পক্ষ থেকে বলছে এই উপদেষ্টাদের ভিডিও অডিও তাদের হাতে আছে, তারা ফাঁস করে দিবে কথা মতো না চললে। বিএনপি বলছে এইখানে অমুক অমুক দলের প্রতিনিধি আছে, এনসিপি আবার বলছে এদের। হ্যাঁ, সেই রকমভাবে রাজনৈতিক শক্তিগুলো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই একভাবে এই সরকারকে ওন করে নাই, একই সময়ে সাপোর্টও করেনি। ফলে সরকার রাজনৈতিক শক্তির সমর্থনটা ওইভাবে পাচ্ছে না। প্রশাসনে যারা আছে বেশিরভাগই ওই ফ্যাসিবাদে আমলে রিক্রুট করা, প্রমোশন পাওয়া এবং তাদের ওরাই রয়ে গেছে। কিছু জায়গায় চুক্তিভিত্তিক বা মানে আপনি ডাবল প্রমোশন দিয়ে নানানভাবে এসে আপনি পদে দিয়েছেন, কিন্তু গোটা প্রশাসন নিয়ন্ত্রণ করবার জন্য যে ফোর্স, সেই ফোর্সটাও গণ অভ্যুত্থানের পক্ষের হয়ে ওঠেনি। তাদের মধ্যে ব্যাপক সংখ্যক এখনও ওই ফ্যাসিবাদের গোষ্ঠী, তাদের পরীক্ষিত 17টা 18টা 20টা 25টা পয়েন্টে যাচাই বাছাই করে এক একজনরে চাকরিতে নেওয়া হতো, প্রমোশন দেওয়া হতো। সেই লোকগুলোর মধ্যে সবাই তো বহাল আছে প্রায়। আপনি সুষ্ঠু নির্বাচন করবেন। ফলে এই প্রশাসনকে তারা কন্ট্রোলে আনতে পারেনি, এই যে রাজনৈতিক শক্তি তাদেরকেও আনতে পারেনি। বরং আমি বলছি কিছু সমস্যা আছে, কিছু সমস্যা থাকার পরেও যত দিন যাবে তত তারা আরও দুর্বল হবে, যত দিন যাবে তত তারা আরও বিশৃঙ্খল হবে, তাদের কনফিডেন্স আরও কমে যাবে। এই নির্বাচনটাই যদি 6 মাস আগে হতো তাহলে এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই বিভেদ আসতো না ততদিনে। এই নির্বাচনটাই 6 মাস আগে হলে প্রশাসনের লোকরা বা আওয়ামী লীগের লোকরা নিজেকে গুছিয়ে উঠতে পারতো না, প্ল্যান করে উঠতে পারতো না। তার আগে নির্বাচন হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যেত। ফলে নির্বাচন যত দীর্ঘায়িত হয়েছে তত ক্ষতি হয়েছে, দেশের বিনিয়োগে ক্ষতি হয়েছে, আইন শৃঙ্খলার ক্ষতি হয়েছে, অর্থনীতির ক্ষতি হয়েছে, গণতন্ত্রের ক্ষতি হয়েছে, এমনকি মানবাধিকারেরও কোনো উপকার হয়নি। আওয়ামী লীগ আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট হতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে, এখন ওই রকম রিপোর্ট হচ্ছে। তখন আওয়ামী লীগ যে বয়ান দিত মানবাধিকারের রিপোর্ট নিয়ে, এখনকার সরকার সেই একই রকমের বয়ান দিচ্ছে। অথচ এই সরকারের মধ্যে মানবাধিকার কর্মী, লিডার, মানবাধিকার লিডার, হিউম্যান রাইটস লিডার এদের সরকারি উপদেষ্টা আছে। ফলে এরা খেই হারিয়ে ফেলেছে, নিজেরা দুর্বল, নিজেদের কনফিডেন্স লেভেল কমে গেছে। সেই কারণে তারা পারছে না, তাদের কেউ পাত্তা দিচ্ছে না। না পাত্তা দিচ্ছে সন্ত্রাসীরা, না পাত্তা দিচ্ছে প্রশাসন, না পাত্তা দিচ্ছে রাজনৈতিক শক্তি। একটা সরকারের যখন বিশ্বাসযোগ্যতা এমন লেভেলে আসে যে লটারির মাধ্যমে এসপিডিসি পদায়ন করতে হয়, আরে আপনাকে বিশ্বাস করে না, 2 আনা বিশ্বাস করে না যে লটারি করে আপনাকে দিতে হচ্ছে। দাবি ছিল যে আমাদের পক্ষ থেকে দাবি থাকলেই ওনাদের এটা করতে হলো কেন? কারণ নিজেদের বিশ্বাসযোগ্যতা ওই পর্যায়ে নামিয়ে এনেছে যে তাদেরকে কেউ আর বিশ্বাস করতে চায় না যে তারা নিরপেক্ষভাবে এইভাবে প্রশাসনে যোগ্য লোকদের পদায়ন করতে পারে। লটারির মাধ্যমে একটা দেশ চলে, একটা প্রশাসন চলে, একটা নির্বাচন চলে লটারির মাধ্যমে। তাইলে এত গ্যাঞ্জাম, টাকা খরচ, এত কিছু দরকার কি? লটারি করে জামায়াত, বিএনপি, এনসিপি যারা যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে বাগবাটারি করে লটারি করে টেনে টেনে এমপি বানিয়ে ছেড়ে দিয়ে চলে যান। লটারি নির্ভর দেশ এটা। শান্ত ভাই, আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি ডক্টর আব্দুল মান্নান কাছে আসতে চাই। মান্নান ভাই, লটারি তো অনেক কথা হলো, আর এই পরিস্থিতিতে আসলে সুষ্ঠু নির্বাচন
কতখানি আসলে সম্ভব? দেখেন, আমরা আমাদের জামায়াত ইসলামী এবং সমমনা 8 দল মূলত একটা ফ্যাসিজমের রাজত্ব ছিল। সেই জায়গায় এসে যে একটা পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার যে জায়গাটা, সেই জায়গায় আমরা নাই। কারণ কি, সে জায়গার বড় প্রবলেম হচ্ছে যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় থানাতে, তখন আমার দলীয় নেতাকর্মীরা এসে আমাকে থানার থেকে নিয়ে যায়। ওসি সাহেব মানে চেয়ে চেয়ে দেখেন, ওনার কিছু করার থাকে না। আপনি যেভাবেই বলেন না কেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কয়েকটা বাহিনী কী ছিল, কাজ করেছে। সেই বাহিনীগুলোর ভিতরে পুলিশ, র্যাব তাদের একটা বড় ভূমিকা ছিল, এবং সেনাবাহিনীর ভিতর থেকে কিছু যারা ছিলেন তারা বিভিন্ন বাহিনীতে এসেছিলেন, এসে সেখানে এসে ক্রাইম করেছেন, যাদের বিচার হচ্ছে। তো এই জায়গায় এসে যে অস্ত্র উদ্ধারের যে বিষয়টা, সেটা কিন্তু থমকে গিয়েছে। আজকে খুলনায় গুলি হয়েছে, ঢাকা কোর্টেও তো গুলি হয়েছে এবং হত্যা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, সব আমলেই কিন্তু এরকম হয়েছে, সব সরকারের আমলেই কিন্তু এরকম হয়। কিন্তু নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি করা দরকার, সেটা কিন্তু এটা হয় না। আপনি কুড়িগ্রামের কথা বলেছেন, সব সরকারের আমল হয় ঠিক আছে, কিন্তু আমরা কোন সরকারের আমলে এই বিষয়টিকে আমরা কোনোটাই আমরা সমর্থন করি না। আপনি কুড়িগ্রামের কথা বলছেন, খুলনার কথা বলছেন, কিন্তু আপনি পাবনার কথা ভুলে গিয়েছেন। পাবনার আমাদের প্রার্থী যিনি আবু তালেব মণ্ডল, তার গাড়িতে গুলি করা হয়েছে। এই যে মানে পুরো মোটরসাইকেলগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং ঘোষণা দেয়া আগে থেকেই, অনেক আগে থেকেই ঘোষণা দেয়া যে এখানে পারলে জিব্বা কেটে ফেলবো। তো এরা আবার নমিনেশনও পায়, দুর্ভাগ্যজনক আমাদের জাতির জন্য। এবং আমরা নির্বাচনের আগেই যদি এরকম হয়, নির্বাচন শুরু হলে কি অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিয়েছে? সে ব্যবস্থা তো নিতে পারে নাই। মানে তফসিল ঘোষণা হওয়ার পরে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পরিস্থিতি হতেও পারে যে আমার জনসমর্থন নাই, আমরা চাঁদাবাজি করেছি, দখলবাজি করেছি, অস্ত্রবাজি করেছি, মামলা বাণিজ্য করেছি, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে ঠিক আছে, সব মামলা উঠায় নেবো যেগুলো এরকম হয়েছে। তাহলে মানে এই বাণিজ্যের জায়গা শেষ হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি কি করেন যে এটা উঠাই নেওয়ার দিয়ে অভয় দেন যে আপনাদের গায়ে ফুলের টোকা লাগবে না, আমরা এগুলো দেখব, তাহলে তফসিল ঘোষণার পরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আর আমি মনে করি যে আভ্যন্তরীণ কোন্দলে, একটা দলের আভ্যন্তরীণ কোন্দলে শতাধিক মানুষের মৃত্যু এই 1-1.5 বছরে, তাহলে যারা নিজেদের দলীয় লোককে হত্যা করতে পারে, তারা নির্বাচনের সময় যদি আইন শৃঙ্খলা যদি স্ট্রং না হয়, তাহলে অন্য দলের লোকদেরকে হত্যা করবে, এটা তো খুব বাধা নেই। এবং আমাদের কাছে এরকমও খবর আছে যে সমস্ত জায়গায় অনেকেই মানে যারা সন্ত্রাসী আছে এবং চিহ্নিত লোক আছে, তাদেরকে শেল্টার দিয়ে রাখা হচ্ছে যে আগামী নির্বাচনে তাদেরকে দিয়েই বৈতরণী পার করার চেষ্টা করা হবে। তবে বাংলাদেশের মানুষ এইটা আর নিবে না। বাংলাদেশের মানুষ যেহেতু জীবন দিতে শিখেছে, নতুন প্রজন্ম যাদেরকে আমরা বলতাম যে এরা হচ্ছে ওই ব্রয়লার মুরগির মতন, কিন্তু তারাই আমাদেরকে পথ দেখিয়েছে, তারাই আমাদেরকে উদ্ধার করেছে। তারা প্রয়োজনে জীবন দেবে, কিন্তু কোনো সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যম দিয়ে আমাদের গণতন্ত্রকে ব্যাহত হতে দেবে না। ডক্টর সাখাওয়াত হোসেন শায়ন্ত ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন ডক্টর আব্দুল মান্নানের কথা, যে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা তিনি কয়েকবার বলেছেন, একাধিকবার বলেছেন। আসলে কি আসলে এই তর্কেটা আজকে যাওয়ার মতো পরিবেশ না, এখন যেতে চাচ্ছিলাম না, কিন্তু জামায়াত ইসলামের নেতাদের ঘুরে ফিরে কিছু কথা না বললে তাদের এখন পেটের ভাত হজম হয় না, এরকম দেখলেই বোঝা যায়, প্রসঙ্গ ছাড়াই নিয়ে আসে। আপনি বিএনপির তো দোষ ধরবার মতো অনেক দোষ আছে, সেগুলা নিয়ে বলতেই পারেন চাইলে, কিন্তু আওয়ামী লীগরা আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো এই প্রসঙ্গটাকে যখনই আনেন, তখন হচ্ছে গিয়ে, আমি এই কথাটা আগে ওই আওয়ামী লীগ ফ্যাসিবাদের কালে আওয়ামী লীগের নেতাদের বলতাম যে জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা যখন বা আপনারা যখন একটা গালি দেন,
প্রকারান্তরে আপনারা শেখ মুজিবের জন্য 2টা গালি ইনভাইট করেন, আপনারা ইচ্ছা করে চান যে শেখ মুজিবের জন্য গালি বরাদ্দ হোক। কারণ যখনই আপনি জিয়াউর রহমানকে নিয়ে অন্যায়ভাবে একটা গালি দেন, তখন জিয়াউর রহমানের ফলোয়াররা আপনাকে গালি দেওয়ার মন ভরাবে না, আপনার পীরকে তখন 3টা গালি দিবে, শেখ মুজিবকে। এইভাবে আপনারা নিজেরাই পচাচ্ছেন। ঠিক জামায়াত ইসলাম এই আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় এই সখ্যতার বিষয়টা সামনে না আনলেও কিন্তু পারে। যখনই তারা এটা আনে তখনই এই প্রশ্নটা আসে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বলে থাকেন যে 18 বছর 17 বছর ওরা আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়েছে, গাড়ি পোড়ানোর সিটি কর্পোরেশনের গাড়ি পোড়ানোর মামলায় পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে ঘুরিয়েছে, উনি বলছে যদি আওয়ামী লীগের কারো নামে এরকম মিথ্যা মামলা হয়ে থাকে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। আরও একটা বিষয় আছে, সেটা হলো গণঅভ্যুত্থানের পরে সারা দেশে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে মামলাগুলো বিএনপি দিয়েছে, মামলা জামায়াত ইসলাম দেয় নাই। কারণ জামায়াত ইসলাম কেন দেয় নাই? কারণ তারা তো হচ্ছে আওয়ামী লীগের মধ্যে আশ্রয় প্রশ্রয় নিয়েছিল, তাদের নেতারা তো আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে চলেছে, তাদের ছাত্র নেতারা তো ছাত্রলীগের পদ নিয়ে চলেছে, পরে ডাকসু বা বিভিন্ন জায়গায় ইলেকশন করার সময় নিজের দলের পরিচয় ব্যবহার করে ইলেকশনটা পর্যন্ত করার এই সততা দেখায়নি, তারা অন্য নামে প্যানেল দিয়ে নির্বাচন করেছে। এখন নির্বাচনের সময় তারা আবার জামাত হয়ে যাচ্ছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই যে তাদের অপকৌশল, এগুলো তো পুরনো কৌশল। সব জায়গায় সারা দেশে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সমস্ত মামলাগুলোতে বাদী হয়েছে বিএনপি। এখানে তো জামায়াত তো কোনো ফ্যাক্টরি না, দুধবাত, তারা কিছুতেই নেই। আওয়ামী লীগের বিপক্ষেও নাই, পক্ষে আছে। পক্ষে কি আছে? ওই যে আগে মিলেমিশে ছিল, আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আজকে আবার বলছে যে আপনাদের নামে মামলা তো আমরা দেই নাই, মামলা দিয়েছে সব বিএনপি। আপনার বিএনপি ক্ষমতায় আসলে তো ওই মামলায় আপনাদের দৌড়ের উপরে রাখবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমরা ক্ষমতায় আসলে আপনাদের কোনো ভয় নাই, আমাদেরকে ভোট দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না। এই প্রচারণা জামাত চালাতে পারছে, এই প্রচারণা তো বিএনপির চালানোর সুযোগই নাই, সেই মুখই নাই। কারণ মামলাগুলোর বাদী তারা। বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদ গোষ্ঠী যখন নামে, তাদেরকে যে প্রতিহত করবার জন্য রাস্তায় যে ওরা মিছিল নিয়ে নামাইলে যে তাদেরকে ধাওয়া দেওয়া, এই কাজটা কারা করে? মূলত বিএনপি করে এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা করে। জামাত কোথায় সেখানে? জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের এক ঐতিহাসিক লেনদেনের সম্পর্ক। 1986 সালে এরশাদের অধীনে যখন জাতীয় বেইমান হবে নির্বাচনে গেলে ঘোষণা দিয়েছিল, লালদিঘির ময়দানে হাসিনা 2 দিনের মধ্যে ইলেকশনে যাওয়ার ঘোষণা দিয়েছিল, সেইখানে শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে এক সুরে নির্বাচনে এরশাদকে বৈধতা দিতে নির্বাচনে গিয়েছিল কে? এই জামায়াত ইসলামী। 1995-96 সালে শেখ হাসিনা যদি তখন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন তুলে সংসদ থেকে রিজাইন করে শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে জামায়াত ইসলাম তখন মাঠে না নামে, তাহলে 96-তে তত্ত্বাবধায়ক আসার পরও যে নির্বাচন, সেখানেও যদি জামায়াত শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে ওই 2-3 সিট পাওয়ার ঝুঁকিটা না নিত, তাহলে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসে না, শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জ হয়, উনি নেতৃত্বে থাকে না, এই আওয়ামী লীগ টিকে না। আওয়ামী লীগ পরবর্তীতে দেশের যত অনাচার করেছে সমস্ত অনাচারের পরোক্ষ দায় হচ্ছে এই জামায়াত ইসলামের। পরবর্তীতে 1/11-এর সময় তাদের ভূমিকা দেখেন। 14 সালের নির্বাচনের প্রশ্নে বিএনপি কিন্তু নির্বাচনে যাওয়ার ব্যাপারে আলোচনায় ছিল যে যেতেও পারে। জামায়াত ইসলামের নেতাদের ফাঁসি হয়েছে বলে তারা ওই নির্বাচনে কিছুতেই যাবে না, তাদের প্রতি রেসপেক্ট দেখায় বিএনপি তখন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় যে আমরা জোটে আছি, একমতে আছি, একসঙ্গে থাকব। সেই জামায়াত ইসলাম প্রতিবার সুযোগ পেলেই উল্টা সুর ধরে। যেই জামায়াত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ ছিল, রাজনীতি করার সুযোগ পেত না, জিয়াউর রহমানই তাদেরকে সুযোগ দিয়েছিলেন যে বাংলাদেশটা সবার হোক, বাংলাদেশ যেন বিভাজিতভাবে না আগায়। কিন্তু জামায়াত ইসলাম চান্স পেলেই তারা কোথায় কোথায় যেন কোত্থেকে কি আবিষ্কার করে এবং আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনে জামায়াত বিএনপির বিরুদ্ধে। তাহলে তাদের নেতারা, পদধারী নেতারা বিশ্ববিদ্যালয় থেকেছে কি করে, ওয়েলফেয়ার পলিটিক্স করছে কি করে? এখন এই নির্বাচনে এই তারা ভোট নিয়ে তারা ছাত্রলীগের ভোট পায়, তারা এলাকায় এলাকায় গিয়ে আওয়ামী লীগকে বলে যে আমাদের ভোট দিবেন, আমরা মামলা দিই নেই। মামলা বিএনপি দিয়েছে সত্য, সেই মামলায় কিছু ভুল হয়েছে এটাও সত্য, এবং ওই ভুল শুধরে নেওয়ার ঘোষণা যদি বিএনপি মহাসচিব দিয়ে থাকেন, আমি মনে করি অত্যন্ত ভালো ঘোষণা দিয়েছেন যে যারা নিরপরাধ, সে শুধু আওয়ামী লীগকে সমর্থন করবার জন্য তো মামলার আসামি থাকতে পারে না। গণঅভ্যুত্থানের পরে ফ্লোতে অনেক মামলা হয়েছে,
সেটা তো দেখতে হবে। শেষ করব, আমার হাতে একেবারেই সময় নেই। আমি ডক্টর আব্দুল মান্নানকে দিয়ে শেষ করতে চাই, খুব সংক্ষেপে যদি আপনি এ বিষয়ে কিছু বলতে চান। আমি শান্ত ভাই তো অনেক মানে ক্রেজি অবস্থায় চলে গেছেন। আমি বলতে চাই আমরা অনেক মামলা দিয়েছি, যারা ক্ষতিগ্রস্ত, প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা আমরা মামলা দিয়েছি, এবং তারা আমরা অভিযোগ দিয়েছি তাদের যারা ক্ষতিগ্রস্ত আমাদের দলীয় নেতাকর্মী তাদেরকে মামলা করতে দলীয়ভাবে সহযোগিতাও করা হয়েছে। কাজেই এটা আমরা করি নাই। আমরা যেটা করি নাই সেটা হচ্ছে আমরা মামলার নামে বাণিজ্য করি নাই। আপনাদের আইনজীবীও তো আওয়ামী লীগের পক্ষে মামলা পরিচালনা করেছে, বিএনপি বাণিজ্য করছে, সবাই করেছে, ওনারা ব্যাপকভাবে ওনাদের আইনজীবীরা আওয়ামী লীগের পক্ষের আইনজীবী ছিল আদালতে। ভোটের রাজনীতিতে আপনার হত্যা মামলায় পর্যন্ত আসামিদের পক্ষের আইনজীবী হয়। শোনেন, আপনাদের আইনজীবীরা যায় না, এগুলো কেন বলেন? মামলায় যিনি ব্যক্তিগতভাবে গিয়েছেন তাকে দৃষ্টি আকর্ষণ করার পরে তিনি কিন্তু এখান থেকে সরে গিয়েছেন। হাইকোর্টের শেষ হওয়ার পরে, হাইকোর্টের অংশ শেষ হয়ে মধু খাওয়া শেষ, তারপরে সরে গেছে। শুনেন, আপনার সময় তো আমি বলি নাই, আপনি আমাকে বলতে দেন। ঠিক আছে। আওয়ামী নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে শত শত কোটি টাকার বাণিজ্য করে দেশের বর্ডার ক্রস করতে সাহায্য করেছে কারা? জাতির সামনে ভিডিও সহ প্রকাশ করা হবে প্রয়োজনে নির্বাচনের আগে। একবারে আমরা যে মানে এখানে করে আছি, বিষয়টা এরকম না যে আমরা কিছু জানি না বুঝি না, আমরা এদেশের নাগরিক।